একটা খুনের গল্প। রচনা নেপাল ঘোষ। বিভিন্ন চরিত্রে অরুণ প্রকাশ, মলয় বসু, ইন্দ্রাণী দেবমিত্রা চৌধুরী, বিশ্ব সুগত ঘোষ, অরুণ প্রকাশের মন তাপস ঘোষ। আবহ নির্দেশনা সম্পাদনা মলয় বসু। মঞ্চ ও আলো সজল চক্রবর্তী। ধ্বনি হাসি পাঞ্চাল। আবহ নিয়ন্ত্রণে সজল পাঁজা। ব্যবস্থাপনায় গীতালি বসু, বাণীব্রত পাল। শুরু হবে আজকের প্রথম নাটক। তার আগে একটা ছোট্ট বিধিবদ্ধ সতর্কীকরণ। নাটকগুলো যেহেতু পুরোটাই শ্রুতি নির্ভর, তাই আপনাদের কাছে আমাদের একটা বিনম্র অনুরোধ, যারা দূরভাষ নিয়ে আসছেন অনুগ্রহ করে বহির্জগতের সঙ্গে তার সংযোগ বিচ্ছিন্ন রাখবেন সুষ্ঠু নাটক পরিবেশনার স্বার্থে। শুরু হবে প্রথম নাটক, একটা খুনের গল্প। অরুণ প্রকাশ, কে? আমি। আশ্চর্য, তুমি এখন তোমার মনকেই চিনতে পারছো না। ওহ, আবার তুমি। ইদানিং আমি লক্ষ্য করছি আমার একাকিত্বের সুযোগ নিয়ে যখন তখন তুমি আমাকে বিব্রত করছো। আসলে নির্জনতা আর একাকিত্বই তো মানুষের নিজের মনের মুখোমুখি হওয়ার উপযুক্ত প্রেক্ষিত। সে যাই হোক, 6টা বাজলো। সারাটা দিন তো বই মুখে করেই কাটালে। একটু মাঠে গেলে হতো না? না, আমার ভালো লাগছে না। ও তাই তো, মাঠে তো আজ মিটিং। আর তুমি তো এখন সকলের কাছ থেকে, কমরেডদের কাছ থেকে, আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, এমনকি নিজের কাছ থেকেও নিজেকে দূরে সরিয়ে রাখার প্রাণান্তকর সাধনায় রত। সত্যি তাহলে যাচ্ছ না? না, বলছি তো। জানি, অবশ্য এর আগে অনেকবার বলেছ যাবে না, অথচ প্রতিবারে ঠিক সময় অনেক আগেই তোমাকে মাঠে দেখা গেছে নির্ভুল নিয়মে। এটাও তবে বন্ধ হলো? ভেতরে আসতে পারি? কে? তুমি এখানে? হ্যাঁ, আমি এখানে। কি ব্যাপার, চারিদিকে এত এলোমেলো, এত লুজ কাগজ সারা বিছানায় ছড়িয়ে রয়েছে? না, বিশেষ কিছু না, কিছু আবোল তাবোল হচ্ছিল আর কি। খুব অবাক হয়েছে কিন্তু। যাক, তবু ভরসা পেলাম। ভয় হচ্ছিল দেখেই ভুরু কুঁচকে উঠবে, তার বদলে খুব অবাক। অথচ আসতেই হলো। সত্যি আমার ভুরু যে সবসময় কি বিশ্রী কুঁচকে থাকে। কিন্তু এ ঘর চিনলে কি করে? আমাদের বাড়ি হয়ে নিশ্চয়ই। চেষ্টা চরিত্র করে খুঁজে নিতে হলো। আমাকে 2 মিনিট সময় দাও, চোখ মুখের চেহারাটা একটু ভদ্রগোছের করে নি। একটু চা হলে নিশ্চয়ই অখুশি হবে না? এই যে মশাই, শুনুন, আপনার ভদ্রতাতে কিন্তু আমি এতটুকু সন্দেহ করিনি কোনোদিন। ওটা প্রায় নিখুঁত। আমি চা খেয়ে বেরিয়েছি। আমার কিন্তু এখনো চা খাওয়া হয়নি। ছি ছি, আপনি তো নিশ্চয়ই খাবেন। তাহলে তুমি একটু বসো। ঘুরে ঘুরে দেখছিলাম আপনার অজ্ঞাতবাসীর বিরাটনগরটি মহাভারতকেও হার মানিয়েছে। সত্যি একেবারে ডিসকভারি।
খুঁজে পেলেন কি করে? চেষ্টা চরিত্র করে খুঁজে নিতে হলো। সুবিধা মতো পেয়ে গেছি আর কি। তা বিরাটনগরের সুবিধে তো অনেক। বইগুলো যেমন খুশি অগোছালো করে রাখা চলে, যতদিন খুশি ঘরের মুখে ঝাঁটার বাড়ি না দিলেও ক্ষতি নেই। সত্যি ঘরটা বড্ড অগোছালো আর নোংরা হয়ে আছে। আসলে একটা মনের মতো কাজের লোক পাওয়া, বাইরের কাউকে এখানে বসতে বলাও চলে না। আমরা কিন্তু ছাদে গিয়ে বাইরের ভদ্রমহিলার জন্যে আপনার এতখানি লজ্জা না পেলেও চলবে, আমি এখানেই বেশ আছি। আর হ্যাঁ, আপনার অনুমতি না নিয়ে আমি একটা কাজ করে ফেলেছি। কি? দেয়ালে যে ছবিটা টাঙানো ছিল ওটা আমি খুলে রেখেছি। কেন? মুম্বই সিনেমার বিজ্ঞাপন এর চেয়ে খারাপ নয়। আর তাছাড়া রবীন্দ্রনাথের ওই ছবিটার পাশে কেমন বেমানান লাগে না? আসলে ছবিটার দিকে তাকালেই আমার এক বন্ধুর কথা মনে পড়ে যায়। ছবিটা আপনার বন্ধুর আঁকা বুঝি? দেখেই বুঝতে পারছো ক্যালেন্ডার থেকে কাটা। না থাক, মাঝে মাঝে আমিও খুলে রাখি আবার। যাক, বল তোমাদের সব খবর বলো। মাসিমা, তুমি, বিশ্ব। বারে, আমি কি খবরের কাগজ নাকি? মনে হচ্ছে একটা খবরের কাগজের জন্য হাপ ইত্তেশ করে অস্থির হয়ে উঠেছিলেন। অস্থির যে একেবারে হচ্ছিলাম না। শুয়ে শুয়ে মনে হচ্ছিল কত অঘটনই তো আকছারি ঘটে। এই মুহূর্তে মাসিমা, তুমি, বিশ্ব যদি আচমকা এসে পড়তে। হ্যাঁ, মা নিজেই আসছিল, আসবেই, একেবারে নাছোড়। মার বদলে শেষ পর্যন্ত আমি এলাম। ও, তাই শেষ পর্যন্ত তুমি এলে? বাহ, আমি বুঝি নিজের দরকারে আসতে পারি না? কি জানি। মাসিমার শরীর কেমন আছে? বাবা, মাকে যখন বলবো আপনি খুব উৎকণ্ঠিত হয়ে জানতে চাইছিলেন মাসিমার শরীর কেমন আছে, মা দারুণ খুশি হবে। কি হলো, অমন করে তাকিয়ে রইলেন যে? না, কিছু না, এমনি। হুম, একটা কিছু নিশ্চয়ই মনে হয়েছে। না না, সেরকম কিছু না। আচ্ছা ধরো, একজনকে অনেক দিন ধরো একদম শুরু থেকে একরকম দেখে আসছো, হঠাৎ উল্টো রকম দেখলে কেমন ভয় করে না? উল্টো রকম? শাড়িটার রং কালো, পরেছ সর্বাঙ্গ জড়িয়ে, এমন কখনো দেখিনি আগে। এত গম্ভীর দেখায়। আর তাছাড়া গম্ভীর মানুষকে কার না ভয় লাগে বলো? সত্যি আমার পক্ষে এত আনকমন, তবু ইচ্ছে তো করে মাঝে মাঝে অনেককে কেমন গম্ভীর গম্ভীর দেখায়। না, মার শরীর একদম ভালো নেই। আপনি তো ভালো জানেন মার শরীর ভালো থাকার কথা নয়। হার্টের কষ্টটা কি আবার বেড়েছিল? কমলো কবে যে নতুন করে বাড়বে? কষ্ট তো হার্টেরও অনেক গভীরে। আয় ভেতরে আয়, রাখ এখানে, যা। তুমি বসো, আমি দিচ্ছি। তুমি আজ বিরাটনগরের অতিথি, একেবারে অপ্রত্যাশিত, অথচ হাতে করে দিতে খুব ভালো লাগবে আর কি। এতদিন ব্যাপারগুলো পুরোপুরি একতরফাই চলতো, একটু উল্টো ব্যাপার ঘটানোর সুযোগ যখন এলোই। নাও ধর। হ্যাঁ, এবার তোমার খবর বলো। তোমার প্রিপারেশন কেমন হলো? তোমার পরীক্ষা তো গায়ের ওপর এসে পড়লো। পরীক্ষা দিচ্ছি না। পরীক্ষা দিচ্ছ না মানে? মানে পরীক্ষা দেব না। তোমার মুখ দেখে কিন্তু মনে হচ্ছে না তুমি বাজে কথা বলছো। আচ্ছা আচ্ছা, এ আপনার কেমন মনে হওয়া? আমি বাজে ছাড়া কাজের কথা কি কখনোই বলতে পারি না? সত্যিই পরীক্ষা দেব না। কিন্তু দেবে না কেন? পরীক্ষা তো তুমি টপই পাশ করো। পড়াশোনা করিনি, ভালো লাগছে না, এই। আর কোনো কারণ নেই। হঠাৎ গম্ভীর হয়ে গেলেন যে? দেখুন মশাই, পরীক্ষা দিলেও আমি যেমন পণ্ডিত ছিলাম তেমনই থাকতাম, এতটুকু ইতর বিশেষ হতো না। মাসিমা বিশ্ব নিশ্চয়ই জানে। জানতো না, তবে এখন নিশ্চয়ই জানে। তাছাড়া সিদ্ধান্ত নেবার পক্ষে আমি যথেষ্ট বড় হয়েছি বোধহয়। বাস, শুধু একটা মা কিছু বলেনি, দাদাও কিছু না, আপনি অন্তত কিছু বলুন, একটা মৃদু ধমক, অন্তত জ্ঞানগর্ভ কিছু উপদেশ। আমি কি বলতে পারি তাতে তুমি জানো। আপনি কিন্তু একদিন বলেছিলেন কলেজের পড়ায় ছেলেমেয়েরা সামান্যই শেখে। কথাটা তুলে নেবার মতো কোনো কারণও ঘটেনি। সেটাও এক ধরনের শেখা,
কেউ পড়াশোনার সঙ্গে কোনো না কোনোভাবে জড়িয়ে আছে দেখলে আমার ভালো লাগে। সে তো আমি দেখেছি। বাপরে, চেহারাটা সিরিয়াস হয়েই আছে। আমার মা একজন, সব পেয়েও জীবনটা তার মনের মতো হয়নি। আর কেন তা হলো না বুঝতে গিয়ে ভদ্রমহিলা বইয়ের মধ্যে মশগুল হয়ে গেলেন, যেন ওখানেই সব মুশকিল আসান। এমনকি পাশের দিকে তাকিয়ে দেখার হুঁশও হয় না, কে থাকলো আর কে গেল। সত্যি বলতে কি, এদিক থেকে দাদা আর তিমির বাবুদের আমার অনেক ভালো লাগে। কি আপনাদের একটা নাটক আছে, গোস্ট, ইবসেন না কার লেখা? মা এখন প্রেতাত্মা নিয়ে পড়ে। মাসিমা যখন তোমার মতো ছিলেন কিছুই পড়েননি, হয়তো এইভাবেই ক্ষতিপূরণ করছেন। সত্যি দারুণ দারুণ ঘুরিয়ে দিয়েছেন। অর্থাৎ ইন্দ্রাণী, ক্ষতিপূরণ তোমাকেও করতে হবে, সবাইকেই হয়। আপনার ভাষায় জীবনের পাওনা কড়ায় গন্ডায় চুকিয়ে দেওয়া। সত্যি বিশ্বাস করুন, আমি কিছুতেই বুঝতে পারি না সুস্থ স্বাভাবিক বুদ্ধিমান মানুষগুলো মোটা মোটা বই মুখে দিয়ে, তবু যদি হতো একটা থ্রিলিং কিছু। বারে, এত গম্ভীর হলে কথা বলা যায়? স্বভাবটা তো নতুন নয়, তোমার তো অভ্যেস আছে, সয়ে যাবার কথা। তা ঠিক, সয়ে যাবার কথা। আচ্ছা ধরুন একটা চুক্তি হলো, আমরা সবাই আমাদের স্বভাবগুলোকে একটু আধটু পাল্টে নিলাম, তবে বেশ হতো না? পাল্টানো যায় না। যাক, ছাড়ুন। বলুন, আমার খবর তো সব দিলাম, এবার আপনার খবর বলুন। বলো, কি জানতে চাও? শরীরটা অসুস্থ নেই, চশমার পাওয়ারটা। আচ্ছা, আমি আপনার সব খবর জানতে চাইবো স্পেসিফিক্যালি, আর প্রায় সব কিছুই নিয়ম মতো আপনি এড়িয়ে যাবেন। এড়াবো কেন? শরীরটা অসুস্থ নেই, চোখটা বেশ কষ্ট দিচ্ছে। গোপন করলাম কি? আচ্ছা, এমন কিছু যদি শুনতে চাই যে আপনার একান্ত ব্যক্তিগত? আসলে ভারী ইচ্ছে করছে আজ আপনার কথা শুনতে। কি যে ছেলে মানুষই। চলো ইন্দ্রাণী, একটু রাস্তা থেকে বেরিয়ে আসি। আজ সারাদিন লিখেছি, বড় ক্লান্ত লাগছে। থাক, আমি কিচ্ছু শুনতে চাইবো না। এমন কথা শুনতে চেয়ে লাভ কি, যা তোমারও মনে হয় আমার একান্ত ব্যক্তিগত, যার উত্তর দেওয়াও সহজ নয়, আর শুনতে তোমার ভালোও লাগবে না। আমি জানি, আমি জানি যে আপনি আপ্রাণ এড়াবার চেষ্টা করছেন আজকাল, তারই মধ্যে আপনাকে টেনে আনা হবে। আপনার ভালো লাগবে না, কিন্তু কিন্তু মা এলে নিশ্চয়ই জানতে না চাইবেন। দেখো ইন্দ্রাণী, আমি জানি আপনি কি বলবেন। মা যা বলতে পারে আমি তা পারি না, আমিও জানি আমি তা পারি না। একটা ফিলিং এর প্রশ্ন আছে, একটা একটা আন্ডারস্ট্যান্ডিং এর প্রশ্ন আছে। সেই ভালো, চলুন রাস্তা ধরে বরং একটু বেরিয়ে আসি। ইন্দ্রাণী, তোমার কি হয়েছে? হুম? আপনিও দেখছি দাদার মতো গম্ভীর টম্ভীর তো আসে না। একটু চেষ্টা করেছি তো। কি হয়েছে রে ছোটকা? কিছু হলেই যেন বলতে হয়। সত্যি কিচ্ছু হয়নি, তবে রাগ যা হচ্ছিল আপনার উপর, আস্তে আস্তে চোখা চোখা কথাগুলো শানাচ্ছিলাম। ওটা তো আমি ভালোই পারি, আর ভাবছিলাম কোন কথাটা কেমন ভাবে ছুঁড়লে ঠিক জায়গাটায় বিঁধবে। আমার উপর এত অনুগ্রহ? কোনোদিন বুঝি কম ছিল? আপনাদের বাড়ি গিয়েছিলাম, অনেকক্ষণ মার সঙ্গে গল্প করলাম। দাদা বলতো আপনি নাকি খুব গোছালো পরিচ্ছন্ন আর ছিমছাম ভালোবাসেন, তাই যখন শুনলাম বাড়ি ছেড়ে আপনি এখানে, খুব অবাক লাগলো। এখানে কেউ বড় একটা আসে না, না? বুঝতে পারি, এলেও খুব কম। আপনি জানো না কেউ এখানে আসে। বাইরের কাউকে আপনি সহ্যই করতে পারছেন না। বাইরের লোকের হয়তো তাতে সামান্যই আসবে যাবে, কিন্তু আপনার মা ভাই বোনেরা কি অপরাধ করেছে? না, অপরাধ কিছু না। ওরা নিজেদের পথে চলেছে, আমাকেও আমার পথ খুঁজে নিতে হবে। আমার ভয় হয় আমি বোধহয় অধিকারের সীমা ছাড়িয়ে গেছি, তাই না? কি বিচ্ছিরি একটা ছেলে মানুষ। মাঝে মাঝে খুব খারাপ লাগে না কেউ অধিকারের সীমা ছাড়ালে? না না, তুমি যা ভাবছো ঠিক তা নয়। বাড়িতে জায়গা কম, মাত্র 2 টুকরো ঘর।
এখানে একেবারে গোলমাল নেই। এমএটা দেবো ঠিক করলাম, এখানে লেখা আর পড়াশোনার খুব সুবিধা হয় তাই। আমাদের বাড়িতে কিন্তু একেবারে গোলমাল ছিল না। আমাদের লাইব্রেরিটায়, সে যাই হোক, খুশি মতো কাজ করার অধিকার আপনার আছে। কিন্তু আপনার এখানে থাকা আপনার মা ভাই বোনেরা কেমন চোখে দেখে? বাড়ি ছেড়ে আপনার এখানে থাকা শুধু পরীক্ষার প্রয়োজনে নয়। কেন, আমি তো রোজই বাড়িতে একবার করে যাই, রাতের খাওয়া আমি বাড়িতেই সারি। আপনার মনের কথা আপনি ঠিকই জানেন। পরীক্ষা হয়ে যাবার পরই ঘর ছেড়ে দেবেন? সবাই জানে আপনি ছাড়বেন না। আমি কেমন করে তোমাকে বোঝাবো? তুমি তো এমন সব প্রশ্ন কখনো করতে না। প্রত্যেক মানুষের নিজস্ব কতগুলো সমস্যা থাকে যা গোপন, ব্যক্ত করলেই তা অপরের হাসির খোরাক হয়ে ওঠে। অথচ কারুর জীবনে সে সমস্যা হয়তো অস্তিত্বের মূল ধরে নাড়া দেয়। যাকে এসব কথা আমি ভালো বুঝতে পারি না, অকারণে বিব্রত করা। তার চেয়ে চলুন আমাকে একটু এগিয়ে দেবেন, আপনারও বেড়ানো হবে। আমার কথায় আহত হয়েও না ইন্দ্রাণী। তুমি নিজে আমার খবর নিতে এসেছো, আমি কি তোমায় অসম্মান করতে পারি? বিশ্বাস করো, মাঝে মাঝে একলা থাকার বড় দরকার হয়, সুস্থ থাকবার জন্যেই দরকার হয়। বিশেষ করে আজকাল খুব ভালো লাগে অনেক রাত পর্যন্ত অন্ধকার আকাশের দিকে চেয়ে একলা চুপচাপ শুয়ে থাকতে। শেষে আপনিও? মানুষের এই একলা অবস্থাটা কি আমার সবচেয়ে ভয়। তাই আজ আপনি মিটিংয়ে যাননি? তোমার তো খুশি হওয়ার কথা। আমার পার্টি আর মিটিং নিয়ে ঠাট্টা তো তুমি কম করনি। হয়তো তাই, খুশি হবার কথা। ওই যে আপনার কথা, একজনকে একরকমভাবে চিনি, হঠাৎ একেবারে উল্টো রকম দেখলে, কিন্তু তাই বলে পার্টি আপনি একেবারে ছেড়ে দিতে পারেন না। আমি ছুটি নিয়েছি 1 বছরের জন্য পরীক্ষার অজুহাতে। আশ্চর্য, ভেবেছিলাম শুধু বুঝি আমাদেরই, এখন দেখছি আপনার কমরেডদেরও আপনি এড়াতে চাইছেন। হ্যাঁ, চাইছি মনে প্রাণে আমি সবাইকে এড়াতে চাইছি। সরি, আমি জানি তুমি কি বলবে। আমি নিজেই নিজেকে হাজারবার বলেছি। মাত্র কয়েকদিন আগে আমিও তো বিদ্রুপ করেছি ব্যথা বিলাসী বলে। তবে কি আমারও ব্যথা বিলাস? আমি কেমন করে তোমাকে সব কথা বোঝাবো? কেউ না জানুক, বিশ্ব জানে কথায় আর কাজে আমার কোনো ফাঁক ছিল না। নিজস্ব কোনো সমস্যাও আমার ছিল না। সকলের থেকে আলাদা করে অন্তত তাকে আমি স্বীকার করিনি। সেই আমি ছটফট করে মরছি, কাউকে সহ্য করতে পারছি না। সামান্যতেই কথা কাটাকাটি হয়ে যায়, অকারণে আঘাত করে ফেলি অনেক সময়। ভেতরে ভেতরে আপনি ক্ষুব্ধ হয়ে উঠছেন। খুব তো আমি হব না, না হলে আমার অন্যায় হবে না। আর তাছাড়া ক্ষোভ তো আমার নিজের ওপরই সব থেকে বেশি। এতদিন আমি কি করেছি? রাতের পর রাত জেগে পোস্টার লেখা, মিটিং আর মিছিল করা ছাড়া। অথচ জানতাম নাকি শুধু চোঙা হাতে স্লোগান দিয়ে দেশটাকে বদলে দেওয়া যায় না। তার জন্য দেশটাকে খুঁটিয়ে দেখা দরকার, সমাজটা তার মানুষগুলোকে চেনা দরকার, বাইরে যা ঘটে তার আড়ালে লুকিয়ে থাকা জীবনের আসল মানেটা বোঝা দরকার। 28টা বছর পার হয়ে গেল, কতটুকু দেখেছি? বাইরের দেখাকে কতটা ভেতরের দেখা করে তুলতে পেরেছি? আস্ফালনের সীমা ছিল না। অনেক বুঝে গেছি, অনেক। কিচ্ছু না, ফাঁকি দিয়েছি, নিজের মনকে চোখ ঠেরেছি। একটা করে ভুলের গর্তে পা পড়েছি, আত্মতুষ্টের মতো বলেছি এমন তো হয়েই থাকে, তারপর ঝাঁপিয়ে পড়েছি নতুন একটা ভুলের মধ্যে। সবশেষে আচমকা একটা কঠিন ধাক্কায় নেশা যখন ছুটল, পায়ের নিচে খাদের অন্ধকার শূন্যতা, তলিয়ে যাবার ঠিক আগের মুহূর্ত। কিন্তু কেন এমন হলো? কি আমরা চেয়েছিলাম? এ কি নিছকই ভুল, অথবা আমাদের মূঢ়তার দায়ও কিছু কম নয়? আমার কত খুশি হওয়া উচিত, পার্টিতে আপনার ঘেন্না ধরে গেছে। তবু বলছি, সব দিক থেকে নিজেকে গুটিয়ে ফেললেই কি এসব কথার উত্তর মিলবে? সব পথ ছেঁটে ফেলাই পথ খুঁজে পাবার আসল উপায় নয়, তাকে আমি বুঝি না। তোমার খুব অবাক লেগেছিল ঘর ছেড়ে আমি এখানে, অথচ ক্লান্তিতে সমস্ত দেহ মন যখন ভেঙে আসে, মানুষ তো ঘরের আশ্বাসই চায়। আমি স্বীকার করি ইন্দ্রাণী, একটা ক্ষোভ, অভিমানও বলতে পারো, দিনের পর দিন আমাকে কুড়ে কুড়ে খেয়েছে। কিছুই আমার মনের মতো হলো না, এমনকি আমার নিজের মা ভাই বোনও নয়। এমন সময় আমি একটা আশ্চর্য জিনিস আবিষ্কার করলাম। অনুমান করতে পারো কি সেই আবিষ্কার? পারো না? রুনুর একখানা খাতা, ঝকমকে মোটা বাঁধানো, ওর অঙ্কের খাতার মতো ছেঁড়া খোঁড়া নয়। খাতার প্রথম থেকে শেষ পর্যন্ত দেশি বিদেশি সিনেমা অভিনেত্রীদের ছবি, নানা তার ভঙ্গি, কোথাও কোথাও রীতিমতো অশ্লীল। মহাভারত কি এতে এতই অপবিত্র? মার ওই এক কথা, মহাভারত কি এতেই এত অপবিত্র হয়ে যায়? না হতেই পারে, সে প্রশ্নই নয়। কিন্তু অস্বীকার করে লাভ কি? প্রথমেই মনে হলো যে রুনু আমার ভাই। তারপর মনে হলো এ ওর কিসের অধ্যাবসায়, ছবিগুলো এলো কোথা থেকে? দ্বিতীয় আবিষ্কার, এক পাঁজা ফিল্ম ম্যাগাজিন পড়ার বইয়ের আড়ালে।
মালিককে? রমা। অথচ রমা ছাড়া আমার আর কোনো বোন নেই, চাকরি করে না, অথচ একটার পর একটা হিন্দি সিনেমা দেখা, সিনেমা পত্রিকা কেনার পয়সা পায় কোথা থেকে? খেপে উঠতে সেদিন আমার সামান্যই বাকি ছিল। দিনের পর দিন ব্যাপারগুলো ঘটে চলেছে আমাকে সম্পূর্ণ লুকিয়ে, আর আমারই মা এই পবিত্র কাজে মদত জুগিয়ে গেছে, এমনকি আমাকে গোপন করার বিদ্যেটাও। কত তুচ্ছ ব্যাপার, তাই না? পচন যখন ধরে এমনি করেই তো ফুটে বেরোয়। আর আর মার মতে সব কিছুর জন্য আমিই নাকি সবচেয়ে বেশি দায়ী। আপনার মতামতকে আমি হেয় করি না, কিন্তু আমাদের নিজেদের জীবনের দায়গুলোকে আমরা একেবারে উড়িয়ে দিতে পারি কি? দায়িত্ব নিয়েই কি উচ্ছন্নে যাওয়া ঠেকাতে পারতাম একলা আমি? এসবই চলতি ব্যবস্থা, রিফ্লেকশন ছাড়া তো কিছু নয়। চারপাশের সমাজটার দিকে তাকিয়ে দেখো, সাজে পোশাকে কথায় আচরণে কোন জীবনের ছকটাকে আমরা মেনে নিয়েছি। সত্যি করে বলবে, কি পেয়েছো এতদিন হলিউড আর বোম্বাই ঢঙের সিনেমাগুলো থেকে? তোমার এত প্রিয়, কিন্তু কোন জীবনের নেশা প্রতি মুহূর্তে চালিয়ে দিচ্ছে সিনেমা পত্রিকাগুলো? আর নেশা মানেই তো বুদবুদের মতো রঙিন ক্ষণস্থায়ী। ঠেকাতে পারতাম। রমা বই বাড়িতে আনতো না, কলেজে বসে পড়তো, এবং একটার বেশিই পড়তো। ও বলে নাম করা সব লেখকদের লেখা নাকি বেরোয়। নাম করা সব লেখক, অথচ রবীন্দ্রনাথ, তারাশঙ্কর রমার ভালোই লাগে না। অপরের বেলা হয়তো খাটে না, কিন্তু দেখতে কেমন লাগবে? রমার ঠোঁটে রং, গায়ে খাটো জামা, গায়ের থেকে আঁচল ঘষে ঘষে পড়ছে, হাতে সিনেমা হয় না, হয় না। এভাবে উচ্ছন্নে যাওয়া ঠেকানো যায় না। ইউনিভার্সিটির বদলে নতুন সংস্কৃতি রচনার দায় বর্তেছে এখন এদেরই ওপর। আমার ভাই বোনেরা তো সেই নতুন সংস্কৃতির আগামী ফসল। স্বীকার করছি, হয়তো এক ধরনের পারভার্সন, আর একেই স্বাভাবিক বলে চালানোর আপ্রাণ চেষ্টারও খামতি নেই। তবু বলছি, আপনারই কথা মতো এসব যদি চলতি ব্যবস্থার রিফ্লেকশন হয়, দণ্ড দিয়ে কি শুধু প্রতিশোধই নেওয়া হয়নি? দণ্ড? কিসের দণ্ড? আমি দণ্ড দেবার কে? আমি চলে আসাটাই ওদের কাছে দণ্ড বলে মনে হলো তোমার? যদি বলি ঠিক তাই। ঠিক তা নয়। আমি বরং ওদের আড়ষ্ট ভাবটা কাটিয়ে দিয়েছি। আমার জন্য ওরা সবসময় ভয়ে ভয়ে থাকত। দণ্ড দণ্ডই হতো যদি যদি আমাকে ভালোবাসত। আমি জানতাম শেষ পর্যন্ত আপনি ভালোবাসাকেও অস্বীকার করবেন। ভালোবাসা? বোকারা আবার ভালোবাসতে জানে নাকি? অথচ ভাবতে আমার বুক ফেটে যায়। আমি তো জুলুম করি না, অন্যায় তো একটু ছিমছাম ঘরটাকে সাজিয়ে রাখা, সুন্দর আর অসুন্দর তফাৎ করার মতো একটু রুচিবোধ, নিয়ম করে একটু পড়াশুনো, খুব বেশি ছিল আমার দাবি। হয় না, হয় না। এ ব্যবস্থায় কোনো কিছুই মনের মতো হয় না। অথচ ভাবতে গেলে এসব কিছুর বিরুদ্ধে রমা আর রুনুর জন্যই তো আমরা লড়তে গিয়েছিলাম। কিছুই হলো না। 28টা বছর বয়স হয়ে গেল, না করেছি মনের মতো পড়াশুনো, না চিনলাম দেশটা, না শিখলাম মনের মতো গুছিয়ে লিখতে, না গুছলো মাখের। আমি হেরে গেছি ইন্দ্রাণী। কেবলই মনে হচ্ছে আমি হেরে গেছি। তাই বলছিলাম, নিজেকে একটু গোটানোর বড় দরকার হয়ে পড়েছে। চলতি জীবনটাকে আমি খুঁটিয়ে বুঝতে চাই। অন্ধকার আকাশের পাতায় মহাকালের অমোঘ নিয়মগুলো যেন আলোর অক্ষরে লেখা রয়েছে। অনেক রাত পর্যন্ত একলা ছাদে মাদুর বিছিয়ে আমি সেগুলো পড়বার চেষ্টা করি। বুঝি না, আপনাকে আমি একেবারে বুঝি না। শুধু নির্বিচারে আপনার সব কথাগুলো যদি মেনে নিতে পারতাম, অথচ যেমনটি চাই ঠিক তেমন করে নিজেকে গড়ে তোলা যে কি কঠিন, সে তো আমি জানি। কাল বিকেলে, হ্যাঁ কাল বিকেলেই তো মা বলছিল চল চল অরুণকে একবার দেখে আসি, ওর নিশ্চয়ই কিছু একটা হয়েছে। মার কোলের ওপর ছিল আপনার সদ্য বেরোনো গল্পটা। মা কিছুতেই মেনে নিতে পারছিল না কেন ছেলেটা আত্মহত্যা করবে, অথচ এইসব গল্প মার একেবারে পড়া উচিত নয়। কই জানতে চাইলেন না তো আমি পড়েছি কিনা? তুমি তো এসব লেখা পড়োই না। আগে না মশাই, প্রায় ঝাঁপিয়ে পড়েছিলাম নামটা দেখে। একটা খুনের গল্প। হায় হায়, শেষে দেখি ডিটেকটিভের পাত্তা নেই, খুনিকে চেনা গেল না, চোখের সামনে শুধু খুনটাই পড়ে রইল। নামটা কিন্তু ভারী চমৎকার হয়েছে। ভাগ্যিস চমৎকার হয়েছিল।
অনেক দিন ধরে আমার মনে হচ্ছিল আমি একটা রূপকথা লিখব, যা আধুনিক। আমাদের এই বন্ধুটি কয়েকদিন আগে মারা গেছে। আমরা কিছুতেই মেনে নিতে পারি না যে ও আত্মহত্যা করেছে। এই ঘরটা, এই ঘরটাতে ও থাকতো একলা। ওর মা ছিল না, ভাই বোন ছিল না, বাবা না, শুধু ছিল ওর সৎমা আর সৎমার স্বামী। সৎমার স্বামী? ও কখনো বাবা বলতো না, বলতো সৎমার স্বামী। তাই ওর বাড়ি ছিল না, এই ঘরটুকু ছিল। স্বাস্থ্য ছিল না, দেহের নড়বড়ে খাঁচাটা ছিল। কোনো চাকরি ছিল না, সামান্য কয়টা টিউশন ছিল। ওর ঘরে এসে প্রথম আমি এই ছবিটা দেখি। তোমার মতো আমিও ঘরে ঢুকে ছবিটা উল্টে দিয়েছিলাম। ছবিটা ঠিক করে দিয়ে কেমন রহস্যময় গলায় বলল, মেয়েটাকে চিনতে পারিস? ওকে দেখতে ঠিক আমাদের আজকের পৃথিবীটার মতো। প্রতি মুহূর্তে আমার রক্তে দাঁত ফুটিয়ে চলেছে। ওর সঙ্গে আমার মরণ বাঁচন লড়াই। তারপর গোপন কথা বলার মতো ফিসফিস করে বলল, ওকে উল্টে পাল্টে তন্ন তন্ন করে দেখতে দেখতে অনেক রাত্রি আমার ভোর হয়ে যায়। তুমি ভাবছো আমরা ওকে কাজ দিয়ে ভোলালাম না কেন? ভয় পেয়ে ওকে পার্টির মধ্যে নিয়ে এলাম, ওকে দিয়ে এ কাজ সে কাজ, কিন্তু কিছুই ও স্বীকার করলো না। শেষ পর্যন্ত ছাদে যাওয়াও ছেড়ে দিল। তবে কি ও আত্মহত্যা করেছিল? আমি আমি কিছুতেই বিশ্বাস করতে পারি না। ট্রেনের দরজাও সবসময় খুলে বসতো, সেদিনও নিশ্চয়ই বসেছিল তাই। আর যখন হুমড়ি খেয়ে চলন্ত ট্রেন থেকে পিছলে যাওয়া পাথরগুলোর দিকে তাকিয়েছিল, ওই মেয়েটা পা টিপে টিপে আচমকা পিছন থেকে লীলাপ। খুন করার এমন নিখুঁত কায়দা ডিটেকটিভ উপন্যাসে কোথায় পাবে তুমি? ইন্দ্রাণী, ইন্দ্রাণী, কি লাভ হলো এসব গল্প শুনে? কতদিন পর দেখা হলো, কত ভালো হতো একটু অন্য গল্প করলে। ইন্দ্রাণী, ইন্দ্রাণী, তোমার কি হয়েছে? কই, কিছু না তো। ভেতরে ভেতরে তুমি খুব কষ্ট পাচ্ছ। কেন কষ্ট পাবো কেন? বড্ড খারাপ লাগছে আপনার বন্ধুর কথা শুনে। অথচ না জেনে কত ঠাট্টাই করেছিলাম। পুরোপুরি না বুঝে আমরা কত ভুলই না করি। আমি অনেকক্ষণ বেরিয়েছি, এবার আমাকে উঠতে হবে। ছোটকা, কেন? ইন্দ্রাণী, একটু বসো। কেন? ইন্দ্রাণী, বিশ্ব তোমাকে ছোটকা বলে ডাকে কেন? আমি তো একমাত্র বোন, আর ওর থেকে অনেক ছোট, প্রায় বছর ছয়কের। সব মিলিয়ে আদর জানাবার। আর কে কে ডাকে? দ্বিতীয়জন আপনি ডাকলেন। হঠাৎ এ প্রশ্ন কেন? না, এমনি। আর তোমাকে আটকাবো না। হ্যাঁ, এবার আমার ওঠা উচিত। মার শরীরটা একদম ভালো নেই। ঘরের বাইরে একটা ক্যাকটাস, একটা ছোট্ট টবের মধ্যে, বালির মধ্যে বাঁচে, পাথরের মধ্যে বাঁচে, বজ্রের আগুনকে বুকে নিয়ে বাঁচে। আর আপনি? আশ্চর্য, এই ঘরে কিন্তু আপনার থাকা চলবে না। ছবিটা ছিঁড়ে ফেলতে হবে আর আপনাকে বাড়ি ফিরে যেতে হবে। বোকাদেরও কখনো কখনো ভালোবাসতে ইচ্ছে করে। মার কেমন ধারণা হয়েছে আমার জন্যই আপনি আমাদের বাড়ি যাওয়া ছেড়েছেন। আমি আর যাই হই, এই লজ্জার হাত থেকে কিন্তু আপনি আমাকে রেহাই দিতে পারেন। যাবেন তো? আপনি গেলে মা
দারুণ খুশি হবে। আপনাকে এসে আবার সব এলোমেলো করে দিয়ে গেলাম। মারাত্মক জীব, কেমন জব্দ করতে পারি দেখলেন তো। আসি। ইন্দ্রাণী চলে গেল। ও কেন এসেছিল অরুণ প্রকাশ? ওর ঠোঁটে রং নেই, গায়ে খয়ের পার কালো শাড়ি, আর শাকের মতো গায়ের রঙে সুন্দর মানিয়েছিল না? এমনভাবে বুকের ওপর আঁচল ঘুরিয়ে কাপড় পরতে আগে কখনো দেখেছ ওকে? ভারী গম্ভীর আর ক্লান্ত মনে হলো না? তবু এত সহজে যেতে দিলে? আসলে আমি 1.5 মাস তুমি ওদের বাড়ি যাও না, তবু ও কেন এসেছিল অরুণ প্রকাশ? শুধুই মায়ের অসুখ? তুমি যাও না, অথচ ও না এসে পারল না, তবু এত সহজে যেতে দিলে? কিন্তু আমি কি বা করতে পারতাম? কেন? যখন ও বইয়ের আড়ালে মুখ ঠেকেছিল, তাকিয়ে দেখেছিলে? কেন আরো কাছে এগিয়ে এলে না? ওর নুয়ে পড়া মাথায় আলতো করে হাতটা তো রাখতে পারতে। আমি জানি না কেন। আসলে আসলে আমি ক্লান্ত, বিধ্বস্ত। এত ক্লান্তি, এত তাড়াতাড়ি? সব কটা সিঁড়ি পার হয়ে ও এখন রাস্তায় নেমেছে। এখনো কিন্তু এগিয়ে যাওয়া যায়, আর এতে তো লজ্জার কিছু নেই। অরুণ, অরুণ আছিস নাকি? বিশ্ব, আয় ভেতরে আয়। কি ব্রাদার, বউ বললো না বউয়ের মাছ মুখের এমন একটা চেহারা বানিয়ে রেখেছো? যতদূর জানি ও দুটো বালাইয়ের কোনোটাই তোমার নেই। আরে ছবিটা কেন খোলা কেন? দাঁড়া, এটাকে টাঙিয়ে দি। এটা না থাকলে খাবার জল আছে তোর ঘরে? কি ব্যাপার, মনে হচ্ছে সদ্য মরা পুড়িয়ে ফিরছি। না বন্ধু, এই ডেনিম চড়িয়ে দেশে কেউ মরা পোড়ায় না। হতবাকা ঘরে একখানা বড় আয়নাও রাখতে পারোনি? তোর কথা নয় বাদ দিলাম, ওই মেয়েটারা তো কখনো নিজেকে দেখার ইচ্ছে হতে পারে। কি এমন কটকট করে তাকিয়ে আছিস যে? না হয় ভাবছি 2-4 পয়সা তাসের জুয়ো খেলি। সে তো আমার বাবাও খেলতো, একটু বেশি খেলতো, তাই ওটা খোঁজও করতে নেই। আজ তো তোর ক্লাবে সাঁতার কাটতে যাওয়ার দিন। হ্যাঁ, বড্ড মেজাজি দিন রে। ছোট্ট সুইমিং পুল, খাটো খাটো জামা প্যান্ট পরা সুন্দরীদের সঙ্গে সাঁতার কাটা। বললুম হতবাকা চল একদিন একটু চেকে দেখ। যাস নিজে বড়, তোর প্রোগ্রাম তো বড় একটা পাল্টায় না। তুমি মাঠে যাওনি কেন? তোমার কমরেডরা তো হাত পা ছুড়ে বিশেষণে শিলাবৃষ্টি করছে। আমিও সে কারণে সুইমিং পুলে যাইনি, ভালো লাগলো না, একদম ভালো লাগছে না। ব্যথায় শরীরটা টনটন করছে। সালা যেন লাট সাহেবের বাচ্চা। সে কোন ভোরে বেরিয়েছি, মা ওঠেনি, ছোটকা না, ঝিচা করে এলে না। কোথায় যাওয়ার কথা ছিল? কোনো কথা ছিল না তো। সারা রাত ঘুম এলো না, ভালো লাগলো না, সূর্য ওঠার আগে বেরিয়ে পড়লো। এখনো বাড়ি ফিরিসনি? এখন তো তোর এখানে। ইচ্ছে করছে ঘাটটা ধরে তোকে এখান থেকে বার করে দিই। ঘাড় ধরার অধিকার আমি তোকে দিইনি অরুণ। আমি অত্যন্ত ক্লান্ত। ইন্দ্রাণী এসেছিল। ইন্দ্রাণী? হ্যাঁ, অনেকক্ষণ ছিল। ও তো কিছু বললো না। ব্রাদার, ইন্দ্রাণীকে তুমি চেনো না, আমাকে খুঁজতেও আসেনি। তবে ছুটকা কেন এসেছিল? অনেকদিন ধরে আমার মনে হচ্ছিল আমি যেন বড্ড একা। আমি কি সত্যি একা? মা একটা আছে, কিন্তু সে যেন নাগালের বাইরে। ভদ্রমহিলা একরকম ভেবেছিলেন, বিয়ের পর দেখলেন সব উল্টো। বাবার সামনে আমি কোনোদিন হাসতে দেখিনি মাকে। মাঝে মাঝে মনে হয় আমাকে আর ইন্দ্রাণীকে মা কি কখনো চায়নি? ছোটকাটাকে মনে হতো যেন বুঝতে পারি, কেমন মনে হতো ও আমাকে খুব ভালোবাসে, কিন্তু না, ওকেও আমি একেবারে চিনি না। তাই আজ সকালে হঠাৎ আমার মনে হলো আমার নিশ্চয়ই কেউ কোথাও নেই, আমি একেবারে একা। ব্যাস বেরিয়ে পড়লাম। গান্ধীঘাট গেলাম, সেখান থেকে দক্ষিণেশ্বর, বেলুরটাই বা বাদ থাকে কেন, সেখান থেকে সোজা আউটরাম ঘাট। সব শেষে তোদের পাড়ার পার্কে বামপন্থী ক্যারিকেচার,
বেড়ে লাগছিল সারাদিন পর। তুই আমার আয় ক্ষমা কর। যা নিয়ে যাই। আরে শোন, দু কাপ ভালো করে চা করে দিই। হ্যাঁ রে, কিছু খাবার পাওয়া যাবে? যাবে না। ঠিক আছে, দুটো কেক নিয়ে আয়, যা। ওই ছোকরা, শোনো শোনো, কেক ফেক থাক, হ্যাঁ, কিন্তু চাটি যেন ভালো হয়। এই শোনো শোনো শোনো, ছোকরা বললুম বলে রাগ করলেন না তো? যা বললাম তোকে, যা তাড়াতাড়ি যা। পথে যদি পিছিয়ে পিছিয়ে একটু চা হলে যেন বেঁচে যাই। দিনের তাপে রৌদ্র জ্বালায়, শুকায় মালা পূজার থালায়। এই তোমার কমরেডটা না ভেতরটা একেবারে শুকিয়ে কাট করে দিয়েছে। পেড়ে সরাচ্ছিল কিন্তু। অমুক মন্ত্রী 3টে শালাকে তার দপ্তরে ঢুকিয়েছেন, তমুক উপমন্ত্রী জামাই, তমুক সেক্রেটারি ভাইরা, নেপোইজম মানে নেপোটিজম ডেসপোটিজম, সব শক্ত শক্ত কথা। হঠাৎ আমার মনে হলো আমি একটা স্বপ্ন দেখছি, আর স্বপ্নের মধ্যে চিৎকার করে উঠেছি, ওরে বাবারা, তোরা কি চাস একটা ভোট? সময় মতন আসিস, ঝোলা কাঁধে খঞ্জনি বাঁধিয়ে জয় রাধে বলে দাঁড়াস, দেবো একটা ভোট। বিশ্ব, এ থেকে তুই সুইমিং পুলের গল্প বল। যা বুঝিস না তা নিয়ে মুখ ভ্যাংচানোর অধিকার তোর নেই। অধিকার? অধিকারের কথা থাক, এক বিন্দু বাড়িয়ে বলেছি আমি? এই নাকি সাম্যবাদের ব্যাখ্যা? নেতা নামে কতগুলো লোক, সমালোচনা নামে কতগুলো নির্জলা গালাগাল ছুটছে, আর অরুণ প্রকাশের মতো একমাত্র অত্যন্ত সহজ সরল সাধারণ মানুষ মাঝে মাঝে হাততালি দিয়ে তারিফ করছে। মুখ ভ্যাংচানো। বিশ্ব প্লিজ, এই আলোচনা এখন থাক। আমি তোকে সুইমিং পুল নিয়ে যা বলেছি তুলে নিচ্ছি। যে কোনো কারণেই হোক তুই উত্তেজিত, তোর মেন্টাল ব্যালেন্স আজ নষ্ট হয়ে গেছে। ব্যালেন্স কোনোদিনও যেন ছিল, আবার কোনোদিনও যেন তা ফিরে আসবে। বিশ্ব, কি হয়েছে আমাকে খুলে বল। কেন? আমার খবরে তোমার ইন্টারেস্ট? ওই মাঠে চলে যা, যে কোনো একটা লোককে ডাক ডেকে জিজ্ঞাসা কর, আচ্ছা বাপু, কমিউনিজম তো আনবে, বিশ্বর কি হয়েছে বলো তো? বলো তো, রেশের মাঠ, সারি সারি নাইট ক্লাব দেশ গড়ার কোন কাজে লাগে? ওগুলোকে ভেঙে স্কুল কলেজ আর হাসপাতাল বানিয়ে দিচ্ছ না কেন? বিশ্বরঞ্জনরা যাতে বুঁদ হয়ে থাকতে পারে, তাই না? জানতে চা অসীম ওই মেয়েটাকে তার শেষ সঙ্গিনী করেছিল কেন? এমনকি মাঝে মাঝে শয্যা সঙ্গিনী। সব শেষে চলন্ত গাড়ি থেকে কেন লাফিয়ে পড়লো ছিটকে পড়া পাথরগুলোর ওপর? অবশ্য নেতারা নিশ্চয়ই সব বোঝেন। কি বোকা জাত দেখ, বিশ্বরঞ্জন যে কথাগুলো জলের মতো বোঝে, হতবাগা দেশের নেতারা সেটুকুও বোঝেন। মানে তিমিরাকে তোদের বাড়িতে নিয়মিত আসে। এসবের সঙ্গে তিমিরের আসা সম্পর্ক কি? তিমিরকে তোদের বাড়িতে আসতে নিষেধ করেছে। বলেছিলাম। কেন? ভালো লাগতো না, সহ্য করতে পারতাম না। পরের সমালোচনা চিরকাল তুই ভালোই করিস, কিন্তু আমি যদি ঘুরিয়ে জিজ্ঞাসা করি তিমিরের সঙ্গে ফান্ডামেন্টালি তোর তফাৎ কত? What? বিশ্ব, কিছু না কিছু না বিশ্ব প্লিজ, এই আলোচনা এখন থাক। তুই সারাদিন কিছু খাস ওয়েট নি। ওয়েট ওয়েট, কি বললি তুই? একটু ভেবে নি। তিমিরের সঙ্গে আমার তফাৎ? তিমির বাবা, বাবা তিমির আমি, এমন ভাবে তো কখনো ভেবে দেখিনি। তাই তুই আমাদের বাড়ি যাওয়া ছেড়েছিস? ঘেন্না? বিশ্ব, আমাকে ক্ষমা কর, আজকের মতো এসব কথা থাক। আমি মেন্টালি অত্যন্ত ডিসব্যালেন্স, যা বলার নয় আমি তাই বলে ফেলেছি। খুব ভালো করেছিস, খুব ভালো করেছিস। তুই ছাড়া এমন করে আর কেউ বলতে পারতো না। আমাদের নিজেদের চেহারা করেই আমাদের নিজেদের কাছে এত অচেনা। এই জন্য কি মাকে কখনো কাছে পেলাম না? মা কি আমার মধ্যে বাবার ছায়া? তাই ছোটকাও আমাকে কখনো নিজের কথা খুলে বলল না। আমি ডিসব্যালেন্সড, তুই বলছিস তুই ডিসব্যালেন্সড। তবে কি মা আর ইন্দ্রাণীও ব্যালেন্স হারিয়ে ফেলেছে? পলিটিক্স করি না, তোর মতন গল্প লিখতে পারি না, বই পড়তে ভালো লাগে না, অভ্যেস নেই। বাবার দিন কেটে গেল, একটা পথ বাতলে দিতে পারিস আমার দিনগুলো কেমন করে কাটবে? ছেলেবেলার কথা মনে পড়ে, একটা কিছু চেয়ে না পেলে কেঁদে কেটে মাকে অস্থির করে তুলতাম। ছেলেবেলার মতো পায়না করে কাঁদতে ইচ্ছে করছে। সালা কার কাছে কেটে হাফাস নইলে কাঁদিয়ে বলতো। বিশ্ব, অসীমের মতন যদি একটা প্রেয়সী টেয়সীও থাকতো। আয় রাখ এখানে, তুই যা। বিশ্ব, আয় চা খাই, চা খেয়ে তোর সঙ্গে বেরোবো। একটা
ভারী সুখবর আছে, শুনেছিস কিছু? সুখবর? হ্যাঁ, ইন্দ্রাণী বিয়ে করছে। ইন্দ্রাণীর বিয়ে? হ্যাঁ, ইন্দ্রাণী বিয়ে করছে কিছুদিনের মধ্যে। তিমিরকে। অবাক হচ্ছিস কেন? খুবই স্বাভাবিক হয়েছে। বিশ্বরঞ্জনের উপযুক্ত ভগ্নিপতি। ফান্ডামেন্টালি তিমিরের সঙ্গে আমার তফাৎ কতটুকু বল? তবু ওকে আমি বাড়িতে আসতে নিষেধ করেছিলাম। ওকে দেখলে বাবার কথা মনে পড়ে যেত। কার্তিকের মতো চেহারা, বাপের অনেক টাকা, ঝকমকে স্যুট, অনেক মেয়ে বন্ধু, হোটেল, রেস্তোরাঁ, বার, ট্যাক্সি, একেবারে সোনার হরিণটি। তাই বলছিলাম, ইন্দ্রাণীকে আমি চিনি না, কিন্তু মাকে নিয়ে কি করি বলতো? তিমির এসেছিল কাল, সকলের সামনে ইন্দ্রাণীকে প্রপোজ করলো। ইন্দ্রাণী চুপ থেকে সম্মতি জানালো, আমিও চুপ করেই ছিলাম। কিন্তু মা ছুটে এসে ইন্দ্রাণীর গালে মুখে ঠাস ঠাস। ইন্দ্রাণী এতটুকু চোখে জল আসতে দিল না। আজকাল অনেক রাত অব্দি ওর ঘরে বাতি চলে, অথচ পরীক্ষা দেবে না। একলা মেয়ের শোয়ার খাওয়ার অঙ্কিত দেওয়া চলে না। আমার কেমন যেন মনে হয় ও নিজের ধরনে অসাধারণ থাকতে চায়। অরুণ, অরুণ, একটা কথা জিজ্ঞাসা করব, পুরনো বন্ধু হিসেবে। কেউ কোনোদিন জানতে পারবে না, এমনকি ছোটকাও না। ইন্দ্রাণীকে কি তুই কোনোদিনও ভালোবাসিসনি? বেশ, চুপ করেই থাক। তুই পার্টি কর, আমি থাকি জুয়ো নিয়ে। ইন্দ্রাণী তিমির। প্রায় আমার কেমন মনে হতো তুই, আমি, মা আর ইন্দ্রাণী বাইরের ঘরটা বসে আছি ছুটির দিনগুলোতে। ইন্দ্রাণীকে কাছে পেয়ে মা খুব হাসছে, আর মাকে যে কি সুন্দর দেখাচ্ছে। আর আমি সেদিন সুইমিং পুলে যাইনি। চলি রে, মার শরীরটা একদম ভালো নেই। অসীমটা মরে গেল, তিমির গুলোই শেষ পর্যন্ত জিতে যাবে। চলি রে। শুনলে তো, ইন্দ্রাণীর বিয়ে কিছুদিনের মধ্যে। তিমিরের সঙ্গে। কি বুকের ভেতরটা একটু তাটিয়ে উঠছে না? কি হলো, কোনো কথা বলছো না? আমি কি বা বলতে পারি? সুন্দর। তাই তো, তুমি কি বা করতে পারতে? আসলে তুমি একটা খুনের গল্প লিখতেই পারো না, নির্দ্বিধায় খুন করতে পারো। দেখো, আমি আবারও বলছি, আমি ক্লান্ত, বিধ্বস্ত। এ সময় তোমার অবান্তর মতামত। অবান্তর? অবান্তর নয়। কেন তুমি খুন করছো না ভালোবাসাকে, একটা সুন্দর সুস্থ পরিণতির সম্ভাবনাকে? আর কার যেন পায় শব্দ, আমি যাই। আবার আসতে হলো, ব্যাগটা ফেলে গেছি। ভেবেছিলাম নিতে আসবো না, কারণ আপনার নজরে পড়লে আপনি হয়তো পৌঁছে দিয়ে আসা কর্তব্য মনে করে আমাদের বাড়িতে যাবেন, কিন্তু মায়ের কিছু জরুরি ওষুধপত্র। ব্যাগটা নিলাম, আসি। ইন্দ্রাণী, কি হলো, পিছু ডাকলেন? বিশ্ব এসেছিল, এইমাত্র চলে গেল। তোমার সঙ্গে দেখা হয়নি? কই না তো। তুমি কিন্তু একটা সুখবর আমাকে দাওনি। তিমিরকে তুমি বিয়ে করছো। দাদা বলল নিশ্চয়ই। আশ্চর্য, এরা সবাই মিলে। না, দিইনি।
প্রথমত পড়াশোনা ছাড়া আপনি আমার কোনো খবরই জানতে চাননি, আর তার চেয়েও বড় কথা, ওটা আপনাকে দেওয়ার মতো সুখবর কিনা আমি বুঝে উঠতে পারিনি। সুখবর নয়, পাত্র হিসেবে তিমির তো আপনার আপনার মনস্তাত্ত্বিক বিশ্লেষণী শক্তির প্রশংসা করতে পারলাম না। আমার অন্তত ধারণা ছিল, যারা গল্প উপন্যাস লেখেন মানুষের মনের খবর রাখার বিষয়ে তাদের মুন্সি আনা থাকে। আমি আসছি। ইন্দ্রাণী, ইন্দ্রাণী, একটা দর্শনে আমি বিশ্বাস করতাম। জীবনের আকাশে মেঘেরা মাঝে মাঝে থরে থরে ভিড় করে আসে, সূর্যকে ঢেকে দেয়। মেঘ মিথ্যে নয়, কিন্তু সাতরঙা সূর্যের আলো আর উত্তাপ তার চেয়েও সত্য। কিন্তু বিশেষ করে নিজের অর্থনৈতিক অনিশ্চয়তার কথা ভাবলে ওই বিশ্বাসের ভিত কেমন আলগা হয়ে যায়। তাই নিজের মতো করে কিছু চাইবার অদম্য ইচ্ছেটা রাশ টানতেই হয়। আপনাকে আপনাকে স্বার্থপর ভাবতে আমার খুব খারাপ লাগে, তবু বলতে বাধ্য হচ্ছি। শুধু নিজের কথাই ভাবলেন? আপনার মা, ভাই বোন বা অন্য কারো চাহিদার খবরই রাখলেন না? এবার কিন্তু আমার সত্যিই দেরি হয়ে যাচ্ছে। মায়ের ওষুধটা না নিয়ে গেলে। যাবার আগে একটা কথা শুধু, যা শুনেছেন, যা ভেবেছেন, সেটা অনধিক্রমণীয় পরিণতি নাও হতে পারে। কিন্তু তিমিরকে আমি কথা দিইনি। ও যখন প্রস্তাব দিয়েছে আমি চুপ করে থেকেছি। আমার নীরবতাকে সম্মতি মনে করে সবাই অকারণ হইচই করছে। ইন্দ্রাণী, তাহলে আমি আসছি। এরপর ইচ্ছে হলে যাবি না আমাদের বাড়ি? শুধু মা আর দাদাই নয়, আর কেউ আপনার জন্যে অপেক্ষা করে থাকতেই পারে।